সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আদর্শ মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাসে আজকে তোমাদের সঙ্গে আমি বেশ কয়েকটি ক্লাসের পরে আবারও একত্রিত হয়েছি। তোমাদের শর্ট সিলেবাসের উপরে গত ক্লাসগুলোতে বেশ কয়েকটা ব্রিফ দেওয়া হয়েছে এবং এই ব্রিফগুলো আশা করছি মোটামুটি তোমরা সবাই ফলো করেছো। এবং ইতিমধ্যে শর্ট সিলেবাসের কয়েকটা বিষয় তোমাদের সঙ্গে গত ক্লাসগুলোতে আলোচনা করেছি। ক্লাসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তোমরা যারা অনলাইন ক্লাসের সঙ্গে সংযুক্ত আছো এবং প্রত্যেকটা ক্লাসই তোমরা ফলো করবে আশা করছি। এই কারণে সামনে তোমাদের আসন্ন পরীক্ষার জন্য যে সমস্ত যে সকল বিষয়গুলো সংক্ষিপ্ত করে দেয়া হয়েছে সব প্রত্যেকটা বিষয়ই খুব ইম্পর্টেন্ট বলেই সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত হওয়ার কারণে তোমরা ক্লাসগুলো আশা করছি অনেক মনোযোগ সহকারে অংশগ্রহণ করবে এবং উপকৃত হবে। আমি নাদিরা বেগম, বিভাগীয় প্রধান সমাজকর্ম বিভাগ, আদর্শ মহাবিদ্যালয়, দিনাজপুর। তোমাদের কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে সমাজকর্মের দ্বিতীয় পত্রের উপরে আমি তোমাদের সঙ্গে আসলে তেমন কোনো ক্লাস করা সম্ভব হয়নি এবং আজকে আমি তোমাদের সঙ্গে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পার্টের তোমাদের প্রথম পার্টের বেশ কয়েকটা ক্লাস নেওয়া হয়েছে। দ্বিতীয় পার্টের আজকে যে অধ্যায়ের ক্লাস নিব সেটা হচ্ছে এক অধ্যায়ের মৌলিক মানবিক চাহিদা। পাঠের শিরোনাম হচ্ছে মৌলিক মানবিক চাহিদা। অর্থাৎ মৌলিক মানবিক চাহিদার ধারণা সম্পর্কে তোমাদের ক্লাসে আমি ব্রিফ করব। মৌলিক মানবিক চাহিদা নিয়ে তোমাদের বেসিক্যালি প্রথম পত্রটা হচ্ছে সমাজকর্মের ঐতিহাসিক বিষয়ের উপরে বেশ মানে ক্লাস, মানে সমাজকর্মের থিওরির উপরে ক্লাস তোমার প্রথম পত্রটা। আর দ্বিতীয় পত্রটা মানে টোটালটাই হচ্ছে তোমার সামাজিক সোশ্যাল ক্রাইসিসের উপরে ক্লাস হবে। মানে দ্বিতীয় পত্রটাই সোশ্যাল ক্রাইসিসকে নিয়েই ক্লাস আমাদের। আর বেসিক্যালি আমরা যেহেতু সমাজকর্ম আসলে একটি পেশাদার সমাজকর্ম, তো সাংগঠনিক দিকগুলোও কিন্তু মূলত এই দ্বিতীয় পত্রের পর্যায়ে পড়বে। যেহেতু সমাজকর্ম কি কোন পরিপ্রেক্ষিতে তোমার সরকারি এবং বেসরকারি পর্যায়ে কি কাজ করছে। তো তার সর্বপ্রথম যে অধ্যায় তোমাদের আছে সেটা হচ্ছে মৌলিক মানবিক চাহিদার ধারণা। আসলে মৌলিক মানবিক চাহিদা কি? তোমরা সকলেই জানো যে আমরা আসলে মৌলিক মানবিক চাহিদা বলতে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এগুলোকেই বুঝি। তা আসলে মানুষের যে দৈনন্দিন জীবনে অনেক কিছুই কিন্তু চাহিদা অনুভব করে, কিন্তু সকল প্রকার চাহিদাই কিন্তু মৌলিক মানবিক চাহিদার অন্তর্ভুক্ত নয়। প্রধানত দৈহিক বৃদ্ধি ও বিকাশ এবং সামাজিক জীবনের উৎকর্ষ সাধনের জন্য যে সকল চাহিদা পূরণ করা হয়, মানে পূরণ করা অপরিহার্য, সেটাই হচ্ছে মৌলিক চাহিদা। এই মৌলিক চাহিদাকে আমরা আসলে দৈহিক বৃদ্ধি ও বিকাশ কেন বলছি? অর্থাৎ এগুলো না মানে মৌলিক চাহিদা তোমার জীবনে যদি অপরিহার্য না হয়, সেক্ষেত্রে কিন্তু তুমি দৈহিক বৃদ্ধিও হবে না, তোমার বিকাশও হবে না এবং সামাজিক জীবন উৎকর্ষ কি? অর্থাৎ বিকাশটা লাভ হবে না। তো বিকাশ মানে কি? মানে পরিপূর্ণ গঠনটা হবে না, সেটা শারীরিক এবং মানসিক দুই দিক থেকেই। তা এখানে বলছে বৃদ্ধি ও বিকাশ এবং সামাজিক জীবনের উৎকর্ষ সাধনের জন্য যে সকল চাহিদা পূরণ অপরিহার্য সেগুলোই হচ্ছে মৌলিক মানবিক চাহিদার পর্যায়ভুক্ত। মৌলিক মানবিক চাহিদা মূলত কয় প্রকারের? মৌলিক মানবিক চাহিদা মূলত দুই প্রকারের। একটা হচ্ছে বেসিক নিডস অর্থাৎ মৌলিক চাহিদা, আরেকটা হচ্ছে হিউম্যান নিডস মানবিক চাহিদা। মৌলিক চাহিদার বেসিক নিডস এর মধ্যে আসলে আমরা কোনগুলা পাই? বেসিক নিডস খাদ্যটা হচ্ছে বেসিক নিডস, তাই তো? আরেকটা হচ্ছে ঘুম। হ্যাঁ, এটাও তোমাদের আমরা স্লাইডে দেখাবো। তার আগে আমি তোমাদেরকে মৌলিক চাহিদার বিষয়টা আসলে কোত্থেকে আসছে, সামাজিক বিজ্ঞানী বলো, সমাজ গবেষক বলো, সবাই আসলে মৌলিক মানবিক চাহিদাটাকে কিভাবে বর্ণনা করেছেন দেখো। মৌলিক মানবিক চাহিদার ধারণায় আব্দুল হালিম মিয়া একজন সমাজ গবেষক, সে 2006 সালে বিবৃতি দিয়েছেন যে মানুষ হিসেবে সুস্থ ও স্বাভাবিকভাবে জীবনযাপনের জন্য যে সকল গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ করা অপরিহার্য সেসব চাহিদাকে মৌলিক চাহিদা বলে। মানে আমরা সুস্থ কিংবা অসুস্থ, হ্যাঁ, এই বিষয়টা নির্ভর করে আসলে মৌলিক চাহিদার পরিপূর্ণতার উপরে নির্ভর করে। অর্থাৎ মৌলিক মানবিক চাহিদা পরিপূর্ণ হলেই কিন্তু আমরা
সুস্থ থাকবো এবং স্বাভাবিক থাকবো, এবং এই সুস্থ ও স্বাভাবিকভাবে জীবনযাপনের জন্য যে সকল গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ করা অপরিহার্য সেসব চাহিদাকেই বলে মৌলিক চাহিদা। এখানে এই কথাটাকে তিনি ইংরেজিতে বিবৃতি দিয়েছেন যে বেসিক হিউম্যান নিডস মে বি ডিফাইন্ড as those important needs which are inevitable for healthy and normal social life as human being। অর্থাৎ মানুষ মাত্রই তোমার মানে স্বাভাবিক জীবন যাপনের জন্য ভাইটাল কিছু কিছু জিনিস আছে, সেগুলো হচ্ছে মানে সুস্থ এবং স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের জীবন ধারণ, শারীরিক প্রবৃদ্ধি, মানসিক বিকাশ ও পরিতৃপ্তি এবং সভ্য ও সামাজিক জীবনযাপন ও তার উৎকর্ষ সাধনের জন্য যে চাহিদাগুলো পূরণ অত্যাবশ্যক সেগুলোর সমষ্টিকেও মৌলিক চাহিদা বলে। অর্থাৎ আমরা আমরা যা কিছুই করি না কেন জীবন ধারণের জন্য, অর্থাৎ জীবন ও জীবিকার জন্য আমরা আমরা বেঁচে আছি, আসলে কি শুধু বেঁচে থাকাই তা কিন্তু না। মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে সুষ্ঠু এবং সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই হচ্ছে শারীরিক প্রবৃদ্ধি, মানসিক বিকাশ এবং সভ্য ও সামাজিক জীবনযাপন এবং তার বিকাশ সাধনের জন্য এই চাহিদাগুলো পূরণ অত্যাবশ্যক। মার্কিন সমাজকর্ম গবেষক, তোমরা চার্লট টলের কথা শুনেছো না? চার্লট টোলে হচ্ছে 1965 সালে তার কমন হিউম্যান নিডস গ্রন্থের মাধ্যমে মৌলিক চাহিদার কথা বেশি উল্লেখযোগ্যভাবে প্রমাণ করেছেন। সেই প্রমাণটা হচ্ছে তোমার চার্লট টাওয়েল বেসিক্যালি মৌলিক চাহিদাকে কয়েকটি ভাগে ভাগ করেছেন। তো এই মার্কিন সমাজবিজ্ঞানী তার কমন হিউম্যান নিডস গ্রন্থে যে 6টি অপরিহার্য মৌলিক চাহিদার উল্লেখ করেছেন সেগুলো আমরা জানি। সেগুলো কি কি? একটা হচ্ছে খাদ্য, আরেকটা হচ্ছে বস্ত্র, আরেকটা হচ্ছে বাসস্থান, আরেকটা হচ্ছে শিক্ষা, আরেকটা হচ্ছে স্বাস্থ্য আর চিত্ত বিনোদন। এই বিষয়গুলোর সাথে কম বেশি আমরা পরিচিত, তাই তো? এই বিষয়গুলো আসলে কম বেশি পরিচিত মানে কি? এগুলো আমাদের জীবন ধারণের জন্য প্রতিনিয়ত এগুলোর সাথে সম্পৃক্ততায় আমরা জীবন যাপন করি। খাদ্য না খেলে মানুষ বাঁচবে না। বস্ত্র না খেলে সভ্য সমাজে বসবাস করা সম্ভব নয়, এবং এই বস্ত্র কিন্তু লজ্জা নিবারণের উপায়। তো সেক্ষেত্রে বাসস্থান না থাকলে তুমি কি গাছের তলায় গিয়ে থাকবে? তা কিন্তু না। বাসস্থান হচ্ছে মানুষের কি আশ্রয়স্থল। তোমার একটা জায়গায় আশ্রয় না থাকলে তুমি কোথায় যেয়ে থাকবে? হ্যাঁ, রাস্তায় তো থাকা সম্ভব না। সেক্ষেত্রে আমাদের বাসস্থান দরকার। শিক্ষা মানুষের মৌলিক অধিকার একটা। কেননা একটা দেশের জন্য শিক্ষিত সমাজ একটি ব্যাপক ভূমিকা পালন করে। এই প্রত্যেকটি টপিকস নিয়েই আমরা সামনে আরো ডিটেল তোমাদের ক্লাসে আলোচনা করব। এই ধারণাগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে, মৌলিক মানবিক চাহিদার ধারণাগুলো দেওয়া হচ্ছে এই কারণে যাতে তোমরা সামনের ক্লাসগুলোতে আরো বেশি আমাদের সঙ্গে ক্লাস সুন্দরভাবে সম্পৃক্ত হতে পারো। না জানলে আসলে ক্লাস বসে শুধু তখন মনে হবে কি ক্লাসটাই অপূর্ণতা থেকে যাবে। তো ক্লাসের পরিপূর্ণতার জন্য কিন্তু তোমার আগে থেকেই গাইডলাইন দরকার। তো গাইডলাইনের ক্ষেত্রে সামনের যে ক্লাস তার জন্য কিন্তু পূর্বের ক্লাসটা হচ্ছে গাইডলাইন হিসেবে কাজ করবে। তুমি গাইডলাইনের মধ্যে আমি আজকে যে ক্লাসটা করছি সেটা কিন্তু সামনের ক্লাসের গাইডলাইন দেওয়ার জন্য, অর্থাৎ প্রতিনিয়ত একটার সঙ্গে আরেকটা কি ধারাবাহিকভাবে সংযুক্ত। অর্থাৎ তুমি আজকে যে ক্লাসটা করছো সামনের ক্লাসের জন্য কিন্তু তুমি প্রস্তুত হয়ে গেলে, অর্থাৎ সামনের ক্লাসে গিয়ে এই ক্লাসটা তোমাকে আরো বেশি গুরুত্ব মানে আরো বেশি গুরুত্ব দিবে এই ক্লাসটা। বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এখন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। তো এই বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদার ক্ষেত্রে দেখো 6টা ভাগে ভাগ করা হয়েছে। খাদ্য, শিক্ষা, চিকিৎসা, চিত্ত বিনোদন বা বস্ত্র এবং বাসস্থান। প্রত্যেকটা জিনিসই আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্ত বিনোদন। এই 6টা বিষয় নিয়ে যখন আমরা আলোচনা করব মৌলিক চাহিদা, সে প্রত্যেকটা বিষয়ই কিন্তু তোমার গুরুত্বপূর্ণ। কেননা মৌলিক চাহিদার ক্ষেত্রে সংবিধান অনুযায়ী বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, যে কোনো দেশের নাগরিক হিসেবে সাংবিধানিকভাবে তুমি কিন্তু এই চাহিদাগুলো রাষ্ট্র কর্তৃক তোমাকে দিতে বাধ্য, রাষ্ট্র দিতে বাধ্য। তো সেই ক্ষেত্রে সেটা রাষ্ট্র করুক আর ব্যক্তিগতভাবেই হোক, আমরা কিন্তু এগুলো কিভাবে অর্জন করে থাকি,
মানে জীবিকা অর্জনের মাধ্যমে হয়। রাষ্ট্র তো এইসব মানে জিনিসের সরবরাহকৃত খাদ্য সরবরাহ সঠিকভাবে না করলে তো আমরা খাদ্য পাওয়া সম্ভব না। নিজে তো আর ধান খেতে গিয়ে মানে ধান জন্মায় সেই ধান ঘরে নিয়ে এসে ধান মানে চাল করে খাওয়া সম্ভব না। এটার একটা প্রক্রিয়া আছে, হ্যাঁ? তো সেই প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ এই খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা প্রত্যেকটাই হচ্ছে একজন নাগরিকের মৌলিক অধিকারের মধ্যে পড়ে এবং একজন পরিপূর্ণ মানুষের জন্য এই চাহিদাগুলো কিন্তু অন্যতম। এই চাহিদাগুলো না থাকলে কিন্তু একটা মানুষ তার চাহিদা পূরণে সঠিক ভূমিকা পালন করতে পারবে না। চাহিদা পূরণ ব্যতীত সঠিক ভূমিকা সে পালন করতে পারবে না। দেখো নিচে একটা চিত্র আছে, এই চিত্রের সাহায্যে মৌলিক মানবিক চাহিদাগুলো দেখানো হলো। এই চাহিদাগুলো কি কি? দেখো, মৌলিক মানবিক চাহিদার মধ্যে জৈবিক দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জৈবিক চাহিদা আর একটা হচ্ছে মানবিক চাহিদা। জৈবিক চাহিদাকে আবার দৈহিক চাহিদাও বলছে, কেননা খাদ্য কিসের জন্য? আমরা দেহের শক্তি অর্জনের জন্য খাই। তো সেক্ষেত্রে ঘুমও কিন্তু তাই। তুমি যদি একদিন না ঘুমাও, পরের দিন কিন্তু তোমার খুব খারাপ লাগবে, মানে শারীরিকভাবে তুমি ফিটনেস থাকবে না, তুমি ফিট হবে না, যে কোনো কাজ করার ক্ষেত্রেও তুমি ফিটনেস পাবে না। তো সেক্ষেত্রে ঘুমও দরকার, ঘুম অপরিহার্য। সমাজবিজ্ঞানীরা বলো, সমাজ গবেষকরা বলো, সবাই এই মানে গবেষণা করে দেখেছেন যে এটা আসলে বেসিক্যালি জৈবিক চাহিদার মধ্যে পড়ে, অর্থাৎ শারীরিকভাবে, দৈহিকভাবে তোমার ঘুম একদম অবশ্য প্রয়োজনীয়। খাদ্য, ঘুম এবং যৌন প্রবৃত্তি। যৌন প্রবৃত্তি কেন বলছে? যে যৌন প্রবৃত্তি কখন? যে একটা মানুষের যৌন প্রবৃত্তি না হলে মানে যৌন প্রবৃত্তিটা বলতে যৌন মানে সম্পর্ক, যে বিবাহ প্রতিষ্ঠান এগুলোর মাধ্যমে কিন্তু আমরা বেসিক্যালি যৌন প্রতিষ্ঠান যৌন মানে বিবাহের মাধ্যমে এগুলা মানে বিবাহ হোক, সংসার গঠনের মাধ্যমে হোক, বাচ্চা উৎপাদনের মাধ্যমে হোক, এগুলো কিন্তু যৌন প্রক্রিয়ার মাধ্যমেই সম্ভব। তাছাড়া কিন্তু তোমার জনসংখ্যা, একটা পরিবারের জনসংখ্যা কিভাবে হবে বা বাড়বে কিভাবে? একটা পরিবারের জনসংখ্যা বাড়ার জন্য তোমার কিন্তু যৌন সম্পর্কটা একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক। তো সেক্ষেত্রে জৈবিক চাহিদাকে আমরা খাদ্য, ঘুম এবং যৌন প্রবৃত্তি এই ৩ টা ভাগে ভাগ করছি। আর আরেকটা হচ্ছে মানবিক চাহিদাকে বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্ত বিনোদন এবং সামাজিক। এগুলোকে মানবিক বা সামাজিক কেন বলা হয়েছে? অর্থাৎ বস্ত্র কি? তুমি তো বস্ত্র পোশাক পরিধান করো নিজের জন্য, লজ্জা নিবারণের জন্য। একটা জায়গায় যখন যাবে বেড়াতে, তখন একটা সুন্দর পোশাক পরবে না? একটা মানে সমাজে যখন তুমি উঠা-বসা করতে যাবে, তখন কিন্তু তোমার বস্ত্রটা, একটা পোশাক একটা বড় ভূমিকা পালন করে। তুমি আসলে কি রকমের বস্ত্র পরিধান করছো, পোশাক পরিধান করে যাচ্ছ, একটা লুকিংটাই বলে দিবে আসলে তুমি কোন সোসাইটি থেকে উঠে আসছো। বাসস্থানে তোমাদেরকে বললাম যে মানে তোমাদের থাকার অবস্থান না থাকলে তোমরা আসলে মানে কোথায় গিয়ে থাকবে? হ্যাঁ, বাসস্থানও তো একটা মানে মানে সে ঠাই গোঁজা, বলেন যে মাথা গোঁজার ঠাই। তো তোমরা মাথা গোঁজার ঠাই যদি না থাকে, তাহলে তো তোমরা মৌলিক চাহিদা পূরণ হলো না। একটা মানুষের স্বাভাবিক জীবনযাপন কর্মকাণ্ডের ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে। সেক্ষেত্রে শিক্ষা যদি না থাকে, তাহলে কি বলে যে আমরা শিক্ষা জাতির মেরুদণ্ড কেন বলা হয়েছে? অর্থাৎ একটা জাতির জন্য শিক্ষা অবশ্যই প্রয়োজনীয়। যদি সুশিক্ষায় শিক্ষিত না হও, তাহলে সেই জাতি তো দেশের কোনো কাজে লাগবে না, না পরিবারের, না সমাজে। সেক্ষেত্রে চিকিৎসাও একটা মৌলিক মানবিক অধিকার। কারণ চিকিৎসা বলো, স্বাস্থ্য এবং চিকিৎসা এগুলো হচ্ছে একটা মানুষের মৌলিক চাহিদার অন্তর্ভুক্ত। কেন? যে তুমি যদি এখন অসুস্থ হয়ে পড়ো, স্বাভাবিকভাবে তুমি যদি চিকিৎসা না পাও, তুমি যদি বিভিন্ন রকমের অসুস্থতায় ভোগো, তাহলে তুমি তো তোমার স্বাভাবিক কর্মপ্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। তুমি তো অসুস্থই থেকে যাচ্ছ। সেক্ষেত্রে চিকিৎসাও একটা বড় সামাজিক চাহিদার অংশ। চিত্ত বিনোদন, এটাও কিন্তু বেসিক্যালি বিনোদনের একটা অংশ। এই কারণে বলছে চিত্ত, মনকে ভালোভাবে বিনোদন না দিলে তুমি ভালোভাবে সঠিক কাজ করতে পারবে না। সামাজিক জীবনযাপন, সামাজিক পরিস্থিতি, সামাজিক কাঠামো, সামাজিক অধিকার, এই প্রত্যেকটা বিষয়ই হচ্ছে সামাজিক চাহিদার অন্তর্ভুক্ত। এবার আসি আমরা তোমাদের সঙ্গে একটা ছবির সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই ছবিটা হচ্ছে একটা খাদ্য সিস্টেমের খাদ্য খাদ্য প্রক্রিয়াই বলে। তো এখানে বেশ কিছু ছবি আছে খাদ্যের। তোমরা ছবিটা কি দেখতে পাচ্ছ? ক্লিয়ার দেখতে পাচ্ছ? এখানে দেখো চাল আছে, ডাল আছে, আলু আছে, তারপর হচ্ছে এখানে শাকসবজি, প্রচুর শাকসবজি, তারপর হচ্ছে তোমার আরেকটা যে দুধ, হুম, দুধ আছে, তারপরে ঘি আছে, আরেকটা আছে তোমার তেল, চর্বি,
হ্যাঁ, আর এদিকে মিষ্টি, মাছ, মাংস সব। এগুলা কি বলছে? সুষম খাবার। আমরা যে সম্পূরক খাবারের কথা বলি, এটা হচ্ছে ব্যালেন্স ডায়েট। অর্থাৎ একটা মানুষের জন্য ব্যালেন্স ডায়েট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুমি যদি ব্যালেন্স ডায়েট না করো তাহলে কিন্তু তোমার শরীর মানে পরিপাক ক্রিয়া বলো, শারীরিকভাবে বিকাশ বলো, এটা সঠিকভাবে হবে না। কোথাও না কোথাও ঘাটতি হবে, তুমি অসুস্থ হয়ে পড়বে। সেক্ষেত্রে খাদ্য কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মৌলিক মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে। তো বাংলাদেশের খাদ্য চাহিদা খাদ্য চাহিদা পূরণের ক্ষেত্রে বেশ কিছু এখানে মানে অসম কিছু আহ, বিষয় আছে। সেটা হচ্ছে বাংলাদেশের প্রতিনিয়তই কিন্তু বিপুল জনসংখ্যার থাকার ফলে এই জনসংখ্যার খাদ্য সরবরাহ করা একটা কিন্তু মানে বিরাট রকমের একটা অন্তরায়, হ্যাঁ? মানে সামাজিক ভূমিকা পালন ক্ষেত্রে বলো, তারপরে হচ্ছে তোমার মানে এই যে খাদ্য সঠিকভাবে খাবারের মানে সরবরাহ না থাকার কারণে এই বিপুল জনসংখ্যার জন্য যে পরিমাণ খাদ্য দরকার সেই খাদ্য মানে সঠিকভাবে সরবরাহ না থাকার কারণে চরম দারিদ্র অবস্থা বিরাজ করে। বিভিন্ন আমরা যে সামাজিক সমস্যাগুলো জানি, এটার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশের বিপুল জনসংখ্যা, দারিদ্র, এগুলো হচ্ছে সামাজিক সমস্যা। এই সামাজিক সমস্যা থাকার কারণে কিন্তু মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে কিন্তু বেশ মানে অন্তরায় হয়, অন্তরায় মানে বাধাগ্রস্ত হয়। বাধাগ্রস্ত হওয়ার কারণে আমরা কিন্তু আমাদের দেশে কিন্তু মানে তোমার মোট ৮০% মানুষই কিন্তু সব মানে ভালোভাবে খেয়ে পরে বেঁচে থাকার মতো জীবনযাপন করতে পারে না। কেননা একটা দেশ একটা মানুষের জন্য, পরিপূর্ণ মানুষের জন্য যে পরিমাণ খাবার প্রয়োজন সেই পরিমাণ খাবারের ব্যবহার আসলে সদ্ব্যবহার করা সম্ভব হয়ে ওঠে না। এর একটাই কারণ, সেটা হচ্ছে বিপুল জনসংখ্যা। তো অর্থনৈতিক সমীক্ষায় কিন্তু বলা হয়েছে যে বাংলাদেশের মাথাপিছু আয়ও কিন্তু কম। তোমার বিশ্বের উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও কিন্তু আমাদের দেশের জনসংখ্যার মাথাপিছু আয় যে পরিমাণ থাকার কথা সেই পরিমাণ দেয়া সম্ভব নয়। শুধুমাত্র জনসংখ্যা মানে বিস্ফোরণের কারণে, অর্থাৎ যে পরিমাণ জনসংখ্যা থাকার কথা সেই পরিমাণ জনসংখ্যা তার চেয়ে আরো অধিক বেশি জনসংখ্যা এদেশে থাকার ফলে খাদ্য সরবরাহ করা সঠিকভাবে সম্ভব হয় না। খাদ্যশস্যের ঘাটতি হচ্ছে, দরিদ্র শ্রেণীর ক্রয় ক্ষমতা বাইরে চলে যাচ্ছে এগুলো। কি সবকিছুর মূলেই হচ্ছে বিপুল জনসংখ্যা। এটাও কিন্তু একটা সামাজিক সমস্যা। এতে খাদ্য চাহিদা পূরণের ক্ষেত্রে মানে ঘাটতির ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে। এইসব প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা তোমাদের সঙ্গে সামনের ক্লাসে ডিটেল আলোচনা করব। তো খাদ্য এই কারণে বলা হয়েছে, খাদ্য কিন্তু আসলে মানে মৌলিক মানবিক চাহিদার প্রধান অংশ। হ্যাঁ, খাদ্যই হচ্ছে প্রধান অংশ। মানুষ না খেলে সে সঠিকভাবে পরিপূর্ণ বিকাশ লাভ করতে পারবে না। সেক্ষেত্রে তার মানসিক বিকাশও হবে না, শারীরিক এবং মানসিক দুইভাবেই সে বিধ্বস্ত হবে। এখানে দেখো কাপড়, অনেকগুলো কাপড়ের সমারোহ, বস্ত্র, একটু আগেই যেটা বললাম যে বস্ত্র হচ্ছে মৌলিক মানবিক চাহিদা। প্রত্যেকটা মানুষই হচ্ছে হুম খাদ্যের পরেই হচ্ছে বস্ত্র মৌলিক মানবিক চাহিদার দাবিদার। সভ্যতা, সামাজিকতা এগুলা সবকিছু হচ্ছে বস্ত্রের উপরে নির্ভর করে। তো সভ্যতা ও সামাজিকতা বলতে আসলে কি বলবো? সভ্য সমাজে বসবাস করতে হলে তোমাকে পোশাক পরিচ্ছদ ভদ্রভাবে মানে সভ্য হয়ে চলতে হবে। আদিম যুগের মানুষের গায়ে কোনো কাপড় থাকতো না। তারা গাছপালা লতাপাতা দিয়ে নিজের লজ্জা নিবারণ করত। তো সেক্ষেত্রে এখন বর্তমানে আমরা যারা সভ্যতার এখন সভ্য সমাজে বসবাস করছি, সভ্যতার দ্বারপ্রান্তে এসে, চরম সভ্যতার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছি। সেক্ষেত্রে বস্ত্র কিন্তু একটা ব্যাপক ভূমিকা পালন করছে মৌলিক মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে। অর্থাৎ তোমাকে বস্ত্র মানে পরিধান এগুলো অবশ্যই তোমাকে পূরণ করতে হবে। এবং সমাজের একটি উল্লেখযোগ্য অংশই হচ্ছে মানে বস্ত্রের মৌলিক চাহিদা পূরণ করতে পারছে না। এটা কিন্তু একটা ব্যাপক অন্তরায়। খাদ্য চাহিদার ক্ষেত্রে যেমন অন্তরায় হচ্ছে, তেমনি বস্ত্র পূরণ করতে পারছে না। বিদেশ থেকে প্রচুর পরিমাণ কাপড় আমদানি, মানে যেগুলো অ্যাক্সেসরিজ কাপড়, যে বিদেশিরা যারা ডোনেট হিসেবে কাপড় পাঠায়, সেটাও কিন্তু আমাদের প্রয়োজনের তুলনায় মানে ওই পরিমাণ দেয়া সম্ভব হচ্ছে না।
ক্ষেত্রে এই বাংলাদেশের জনগণের মাথাপিছু আয়ের সঙ্গে এবং এই তোমার জনগোষ্ঠীর প্রকৃত আয় প্রতিনিধিত্ব না করার কারণে আমাদের কিন্তু বস্ত্র চাহিদারও কিন্তু ব্যাপক ঘাটতি হচ্ছে। এখানে দেখো আরো দুটো ছবি তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে এই ছবিটার সঙ্গে তোমরা মানে গ্রামে যারা বসবাস করো তারা বেশি পরিচিত এই ছবিটার সঙ্গে। এই ছবিটা হচ্ছে একটা মাটির ঘর, শান্তির পরিবেশ, অর্থাৎ খুব শান্তি শান্তি লাগে, তাই না? মাটির ঘরের মধ্যে মানে ঠান্ডা ঠান্ডা ভাব। মাটির ঘর মানে হচ্ছে আমরা যদি আধ্যাত্মিক ভাবে বলতে গেলে এই মাটির ঘরে একটা সময় গিয়ে কিন্তু আমাদের থাকতে হবে। তো সেক্ষেত্রে গ্রামীণ পরিবেশে এই মাটির ঘর কিন্তু এখনো গহীন গ্রামে গেলে লক্ষ্য করবে এই মাটির ঘরে বসবাস করে মানুষ, মাটি দিয়ে তৈরি দোতলা বাড়ি। এই বাসস্থান কেন বলছি, গ্রামের মানুষও কিন্তু এখনো কিন্তু গ্রামের দরিদ্র শ্রেণীর মানুষরা কিন্তু নিজের ঘর তৈরি করতে পারে না, মাথার উপরে কোনো রকমে টিনের চালা দিয়ে পাশে গাছের ডালপালা দিয়ে তৈরি করে কোনো রকমে বসবাস করছে। তো বাংলাদেশের এই দারিদ্রতার কারণগুলো এর মধ্যে এগুলো হচ্ছে অন্যতম কারণ, যে বাসস্থান নির্মাণের ক্ষেত্রেও কিন্তু তারা অনেকটা মানে পিছিয়ে আছে। তারা কিন্তু ঘরবাড়ি তৈরি করতে পারছে না। বর্তমান সরকার কিন্তু এখন কিন্তু মোটামুটি এই এই মৌলিক মানবিক চাহিদাগুলোর উপরে বিশেষ জোর দেওয়ার জোর 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 দিচ্ছে এই কারণে, এবং বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করেছে। গুচ্ছ গ্রাম প্রকল্পের মাধ্যমে, তারপর আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে কিন্তু এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে গ্রামের দরিদ্র মানুষ বলো, শহরের যারা বস্তিবাসী, এরা শহরে এসে ভিড় জমায় জীবিকার জন্য। নগরায়নের ফলে যে শহরের যে ঘিঞ্জি পরিবেশ তৈরি হচ্ছে, বিভিন্ন রকমের সামাজিক সমস্যা তৈরি হচ্ছে, এগুলোর কারণেও কিন্তু সরকার তাদেরকে গ্রামমুখী করার জন্য কিন্তু এই আশ্রয়ন প্রকল্প হাতে নিয়েছে, যে তারা তাদের যে জমি জমা ভিটেবাড়ি আছে এগুলো যেন তারা বাড়িতে গিয়ে নিজের ঘরে থেকে এগুলো জমি জমা দেখাশোনা করেই কিন্তু তাদের জীবিকা নির্বাহ করতে পারে। পাশাপাশি এটা দেখো শহরের একটা ছবি, এটাও কিন্তু একটা বিলাসবহুল একটা বাড়ি। এই এখানে সবকিছুই আছে তোমার, ধরো মানে পরিবহন সুবিধা, তারপরে খোলামেলা বাড়ি, একটা বাংলো টাইপের বাড়ি, মানে একটা সুন্দর খোলা মানে মনে হচ্ছে খুব খোলামেলা এবং প্রাকৃতিক পরিবেশ, চারপাশে গাছগাছালি দেয়া। তো তোমার বাসস্থান বলতে তো আমরা এটাই বুঝি, শহরের ঘিঞ্জি বাড়ি ঘর, চারপাশে উঁচু উঁচু বিল্ডিং, হাই রাইজ বিল্ডিং গুলো উঠে মানুষের যে পরিবেশ ভারসাম্যহীনতা চলে আসছে, শিশুর বিকাশের ক্ষেত্রেও কিন্তু বাসস্থান একটা বড় ভূমিকা পালন করে। এখন শহরের বাড়িগুলো খেয়াল করবে, পাশাপাশি দুটো ফ্ল্যাট উঠছে, এই ফ্ল্যাটের থাকার মতো পরিবেশ কিন্তু বাচ্চারা অ্যাবল করতে পারে না। বাচ্চারা কিন্তু এখন এখন দেখো যে সামাজিক সমস্যায় অটিজম সমস্যার কথাও বলছে। আমরা যাব আস্তে আস্তে ডিটেল ক্লাসে। তো বাড়িটা কিন্তু মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে কিন্তু বাড়িটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িটা কিন্তু হতে হবে সেরকমই খোলামেলা পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ বহুল একটা বাড়ি হবে, যেটা আমরা সবার জন্য সুস্থ এবং শারীরিক এবং মানসিক বিকাশের ক্ষেত্রে বাসস্থানটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা এই বাসস্থানের জন্য তো যে মানে সরকার যে কর্মসূচি গ্রহণ করেছে, কর্মসূচিগুলো কিন্তু আমরা সামনের ক্লাসে আরো ডিটেল তোমাদেরকে আলোচনা করব। এবার আসো তোমাদের সঙ্গে এখানে একটু দেখাই, ছবি দেখাই। একদল স্কুল স্কুলে যাওয়া ছেলে মেয়ে, তাদের মধ্যে কি উচ্ছ্বাস, প্রাণবন্ত, নতুন বই, সবকিছুই কি একটা অন্যরকম মিনিংফুল একটা ছবি। মিনিংফুল বলতে বলতে চাচ্ছি যে দেখো একটা শিশুর বিকাশ লাভের ক্ষেত্রে বইটা দেখো একটা কত গুরুত্বপূর্ণ, সে বই পেয়ে কত খুশি, তাই না? এমনও কিছু মানে বিষয় আছে, চকলেট, চিপস বাচ্চাদেরকে দিলেও খুশি হয়, কিন্তু ওই খুশির চাইতে ওই খুশিটা মনে হচ্ছে আরো বেশি প্রাণবন্ত লাগছে, তাই না? অর্থাৎ বই মানুষকে মানসিক বিকাশের ক্ষেত্রে একজন মানুষের
বই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তুমি বই থেকে আসলে কি শিখছো? তুমি যত বেশি বই পড়বে তত বেশি নিজেকে বুঝতে শিখবে। অর্থাৎ বই পড়ার মাধ্যমেই মানুষকে নিজের বিকাশটা পরিপূর্ণতা পায়। যেকোনো বই তুমি শুধুমাত্র পাঠ্য বই পড়বে তা কিন্তু না, যেকোনো ধরনের বই। জ্ঞান বিকাশের ক্ষেত্রে কিন্তু বইয়ের কোনো বিকল্প নাই। সেক্ষেত্রে শিক্ষা হচ্ছে মানে একটা মৌলিক মানবিক চাহিদার সবচেয়ে আমি মনে করি সবচেয়ে বড় একটা অংশ শিক্ষা। মৌলিক মানবিক চাহিদা পূরণ। হুম। তো এই শিক্ষা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার ঘোষণায় শিক্ষাকে মৌলিক মানবাধিকার হিসেবে ঘোষণা করা হয় এই কারণে যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। কেন বলে যে মেরুদণ্ড বলে একটা শরীর যখন স্ট্রাকচারাল দাঁড় করানো হয় তখন মেরুদণ্ডটা যদি আঁকাবাঁকা কিংবা সোজা না হয় তাহলে কিন্তু মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না। সেক্ষেত্রে পরিপূর্ণ শিক্ষা যদি তুমি না পাও সেক্ষেত্রে কিন্তু তুমি পরিপূর্ণ হয়ে দাঁড়াতে পারবে না। সেক্ষেত্রে শিক্ষা হচ্ছে তোমার একটা জাতির জন্য, একটা মানুষের জন্য পরিপক্ক একটা মেরুদণ্ড। এই মেরুদণ্ডের মাধ্যমে মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়িয়েই তো তুমি দেশ গঠন করবে, জাতি গঠন করবে। সেক্ষেত্রে শিক্ষাকে এই জন্য জাতিসংঘ মানবাধিকার ঘোষণায় শিক্ষাকে মৌলিক মানবিক চাহিদা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এবং এই সামাজিক এবং রাজনৈতিকভাবে সচেতন করা শিক্ষার মাধ্যমেই কিন্তু একজন মানুষকে সামাজিক এবং রাজনৈতিকভাবে সচেতন করা সম্ভব। এবং এই সচেতনতা উন্নয়ন কর্মকাণ্ডে সে অংশগ্রহণ করবে, নিজ সমাজের উন্নয়নে সক্ষম হবে এবং সন্তোষজনক শিক্ষার হার বাড়াবে। সন্তোষজনক কেন বলেছে যে আমি শুধু পড়াশোনা শিখে সার্টিফিকেটধারী হলাম তা কিন্তু না। হ্যাঁ, মানসম্মত শিক্ষার ক্ষেত্রে এই সন্তোষজনক শিক্ষা এই কারণে বলেছে তুমি যা কিছুই শিখো না কেন সেটা যেন অবশ্যই গ্রহণযোগ্যতা পায় এবং সমাজের জন্য গ্রহণযোগ্য হয়, পরিবারের জন্য গ্রহণযোগ্য হয় এবং রাষ্ট্রের জন্য সেটা গ্রহণযোগ্য হয়ে তুমি পরিপূর্ণভাবে বিকশিত লাভ করতে পারো, রাষ্ট্রের কাজে লাগাতে পারো সেই শিক্ষাকে। এবং দেশের বিরাট সংখ্যক মানুষ এই শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে কিভাবে? যে শিক্ষা আসলে মানে একটা সময় কিন্তু বাংলাদেশের শিক্ষার হার কিন্তু 85-85% মধ্যে সীমাবদ্ধ ছিল। বর্তমান সরকার কিন্তু বিভিন্নমুখী কর্মসূচি গ্রহণের মাধ্যমে কিন্তু শিক্ষাকে এখন 100% নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশ সরকার এখন সাক্ষরতা 100% নিশ্চিত করেছে, শিক্ষার হার 100% নিশ্চিত করেছে। যে ইউনিসেফ কর্তৃক জাতিসংঘের বিভিন্ন কর্মসূচির মধ্যে ইউনিসেফ আছে। ইউনিসেফ কিন্তু শিক্ষা কার্যক্রম নিয়ে বাংলাদেশে বহু কর্মসূচি নিয়ে কাজ করছে। তার মধ্যে মিনা কার্টুন তোমরা দেখেছো, মিনা কার্টুনের সঙ্গে পরিচিত। মিনা কার্টুন কিন্তু একটা সচেতনতামূলক কার্টুন এবং এই কার্টুনের মধ্যে কিন্তু তোমাদের অনেক কিছু কি মেসেজ দেয়া আছে, অর্থাৎ সমাজের জন্য মেসেজ দেয়া আছে, রাষ্ট্রের জন্য মেসেজ দেয়া আছে, পরিবারের জন্য মেসেজ দেয়া আছে। তো এই শিক্ষা ইউনিসেফ যে কর্মসূচিগুলো গ্রহণ করেছে বেশিরভাগই শিক্ষামূলক কর্মসূচি, প্রাথমিক কর্মসূচি, প্রাথমিক বইগুলোতে যেভাবে গাইডলাইন দেয়া আছে শিশুদেরকে শিক্ষা লাভের জন্য, আমি তো মনে করি বইগুলো অবশ্যই একটা শিশুর বিকাশ লাভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো এই ক্ষেত্রে স্কুল এই শিক্ষা কর্মসূচির মধ্যে সরকার আরো কিছু কিছু কর্মসূচি গ্রহণ করেছে। তার মধ্যে হচ্ছে পাঠ্যপুস্তক তো দিচ্ছেই, বিনামূল্যে পাঠ্যপুস্তক। তারপরে হচ্ছে তোমার বৃত্তি প্রদান, তারপর হচ্ছে উপবৃত্তি এবং এই প্রত্যেকটা কর্মসূচি কিন্তু গভর্নমেন্ট হাতে নিয়েছে শুধুমাত্র দেশের উন্নয়নের জন্য। অর্থাৎ মৌলিক মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে শিক্ষা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের মাধ্যমে এই কর্মসূচি গ্রহণের মাধ্যমে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম হচ্ছে সরকার এবং বিভিন্ন সংস্থাও কাজ করছে। এখানে একটা দেখো ছবি, একটা মায়ের কোলে একটা শিশু, ডাক্তার হ্যাঁ তার শিশুটাকে দেখছে স্টেথো দিয়ে। স্বাস্থ্য ও চিকিৎসা, অর্থাৎ স্বাস্থ্য চিকিৎসা কেন বলা হচ্ছে? মৌলিক মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য চিকিৎসাও কিন্তু অন্যতম। অর্থাৎ স্বাস্থ্য ও চিকিৎসা সকল নাগরিকের জন্য স্বাস্থ্য সুরক্ষায় সরকারের কিছু সাংবিধানিক দায়বদ্ধতা আছে। দায়বদ্ধতা বলতে আছে অবশ্যই
করণীয়, হ্যাঁ? দায়বদ্ধতা এটা হচ্ছে অবশ্যই করণীয় যে সরকার বাধ্য একটা দেশের জনগণকে সুস্বাস্থ্য, সুরক্ষা, সুচিকিৎসা দেয়া। হুম? এক্ষেত্রে পর্যাপ্ত চিকিৎসা পাওয়ার জন্য সকল নাগরিকেরই কিন্তু মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত। সাংবিধানিক অনুযায়ী এই মানে সুচিকিৎসা, সুস্বাস্থ্য এবং সুরক্ষা এগুলা। এখন বর্তমান কোভিড পরিস্থিতিতে সরকার যে দ্রুত আমাদের দেশে যে টিকা সরবরাহ করেছেন, এই টিকা সরবরাহ কিন্তু মানে অন্যান্য পৃথিবীর অনেক দেশেই কিন্তু এখন পর্যন্ত টিকার ব্যবহার শুরু হয়নি। সেক্ষেত্রে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমরা এই কোভিড পরিস্থিতিতে অনেকটাই মানে টিকা প্রদানের মাধ্যমে এটা সুরক্ষার অন্তর্ভুক্ত হতে পেরেছি। তো স্বাস্থ্য চিকিৎসা প্রদানের ক্ষেত্রেও কিন্তু মৌলিক মানবিক চাহিদা পূরণে মানে এটা মৌলিক চাহিদার অন্তর্গত স্বাস্থ্য ও চিকিৎসা। তো সরকার এই ধরনের মানে সুবিধা কিছু কিছু কর্মসূচি গ্রহণের মাধ্যমে জনগণের সুবিধা প্রদানের ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি দেখো আমাদের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, মানে গড় মৃত্যুর হার কমেছে, মাতৃমৃত্যুর হার কমেছে, শিশু মৃত্যুর হার কমেছে। এগুলো কমের মাধ্যমে আমাদের গড় আয়ু অনেকটাই বেড়ে গেছে। এখন কিন্তু আমাদের সেই আগের মতো ৬০ কিংবা ৬৫ বছর বয়সের মধ্যেই কিন্তু এখন মানে মোটামুটি মানুষ কিন্তু ওইভাবে মারা যায় না। এখনো দেখা যাচ্ছে অবসরকালীন সময়ে একজন মানে মানুষ, চাকরিজীবী মানুষ, তখনও তাকে অনেক বেশি ফিট মনে হয় যে সে আরো আরো কয়েক বছর কাজ করতে পারবে। তো সেক্ষেত্রে সুচিকিৎসা এবং সুস্বাস্থ্য থাকার কারণেই কিন্তু ভালো ভালো খাবার খাওয়া, তারপরে সচেতনতা, মানে সামাজিকভাবে সচেতন, মানে ব্যক্তিগত সচেতনতার মাধ্যমে কিন্তু আমরা অনেকটাই এখন গড়ায়ুর দিকে, গড়ায়ু আমাদের বেড়েছে। এবং আরেকটা পাশাপাশি খেয়াল করবে, বাংলাদেশে কিন্তু চিকিৎসার ক্ষেত্রে মানে ডাক্তার বলো, তারপর হচ্ছে আমরা যারা সেবা মানে সেবা প্রদানকারী যে সেক্টর গুলো আছে, সেবা প্রদানকারী বলতে নার্স আছে যারা সেবা প্রদান করে। তো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে এটা কিন্তু একটা বিরাট মানে কি বলবো, একটা মানে অন্তরায় যে আমরা এখনো কিন্তু পর্যাপ্ত ডাক্তার নেই। বিশেষ করে থানা এবং গ্রাম অঞ্চলে কিন্তু পর্যাপ্ত ডাক্তার না থাকার কারণে গ্রাম থেকে শহরে আসতে আসতে গ্রামের অনেক মানুষ শহরে এসে বিভিন্ন রকমের মানে হাসপাতালে এসে চিকিৎসা সেবা নেওয়ার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের হয়রানির শিকার হচ্ছে। তো এই জাতীয় বিষয়গুলো আসলে সামাজিক মানে মূল মানবিক চাহিদা পূরণের অন্তরায় মানে হিসেবে কাজ করছে। তো সরকার এই ধরনের কর্মসূচি হাতে নিয়েছে যে মানে আরো বেশি বেশি করে ডাক্তার নিয়োগের মাধ্যমে, মানে স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে এই চিকিৎসা ব্যবস্থাকে আরো জোরদারমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে আরো চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে। এখানে আরেকটা কয়েকটা ছবি আছে, দেখো বেশ কয়েকটা ছবি, বাউল গান গাচ্ছে, মঞ্চনাটক হচ্ছে, মেলার ছবি আছে, তারপর হচ্ছে নাচের ছবি আছে। এটাকে বলছে চিত্ত বিনোদন। চিত্ত বলতে হচ্ছে মন। আমরা তো শুরুতেই বলেছি জৈবিক চাহিদা এবং মানবিক চাহিদা। অর্থাৎ জৈবিক চাহিদার মধ্যে পড়ে গেল খাদ্য, ঘুম এবং যৌন প্রবৃত্তি, আর বাকি সবই হচ্ছে মানবিক চাহিদা অর্থাৎ সামাজিক চাহিদা। চিত্ত বিনোদন হচ্ছে মানুষের মনের চাহিদা, বিনোদন। মনকে বিনোদন দেওয়া হচ্ছে মানবিক চাহিদার অন্তর্ভুক্ত। অর্থাৎ তুমি মনকে যত বেশি সুস্থ রাখবে, আনন্দে রাখবে, তত বেশি তুমি শারীরিকভাবেও সুস্থ থাকবে। মন তোমার যদি ভালো থাকে তাহলে তুমি প্রত্যেকটা কাজে অনেক বেশি কি পাবে? শক্তি পাবে। মন চাইছে, মন ফুরফুরা, এজন্য কাজ করতে ভালো লাগবে। তো সেক্ষেত্রে চিত্ত বিনোদন মৌলিক চাহিদার অন্তর্ভুক্ত কেন করেছে? যে তুমি বিনোদনে যদি ভালো থাকো, বিনোদন যদি তোমার মানে পারফেক্টলি দেওয়া হয়, তাহলে কিন্তু তুমি অনেক বেশি ফিটনেস পাবে। তো সেক্ষেত্রে একটা জাতি গঠনের ক্ষেত্রে চিত্ত বিনোদন কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে চিত্ত বিনোদন, বাংলাদেশের বিনোদনের বর্তমান পর্যায়ে বলতে গেলে আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে চলচ্চিত্র বাংলাদেশের একটা সময় চলচ্চিত্র শিল্প, হ্যাঁ এটা একটা শিল্প। চলচ্চিত্র শিল্পটা একটা ব্যাপক ভূমিকা পালন করেছিল। এখনকার দেখো, এখনকার কোথাও কিন্তু সিনেমা হলগুলো আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাচ্ছে। কেউ কিন্তু সিনেমা দেখতে যায় না হলে। সবাই ঘরে বসে স্যাটেলাইট টিভি এগুলো অন করে যার যার বিনোদন মিটিয়ে নিচ্ছে।
তো এটা কি আসলে আমার কাছে মনে হয় এটা কি আসলে কতটুকু গ্রহণযোগ্য, সময় উপযোগী? একটা শিশু তার পরিবার থেকে ভালোবাসা চাইবে, তার সহযোগিতা চাইবে, প্রত্যেকটা সদস্যের সঙ্গে তার interaction হবে, পারস্পরিক সম্পর্ক তৈরি হবে। কিসের মাধ্যমে? বিনোদন বলো, খেলাধুলা বলো, সবকিছু মানে এগুলো হচ্ছে একটা শিশুর চাহিদা। হ্যাঁ? আনন্দের মাধ্যমে শিশু পড়াশোনা করবে। এগুলো প্রত্যেকটাই শিশুর চাহিদার মোতাবেকই তৈরি করা হচ্ছে একটা পরিবারের প্রধান কর্তব্য। অর্থাৎ পরিবার একটা শিশুকে সবসময় তার ভালোর দিকটা দেখবে যে শিশু কিভাবে বড় হচ্ছে, তাকে কিভাবে বড় করতে হবে। তো এই বিনোদনের পর্যায়টা কেন বলছি? এখনকার সময়ে যে তোমাদের হাতে যে মোবাইল সেট বলো, তারপর হচ্ছে তোমরা তো এখন ইন্টারনেটের সঙ্গে অনেক বেশি সংযুক্ত। তোমরা অনেক বেশি জানো, তোমরা অনেক বেশি বোঝো। কিন্তু এই বিষয়গুলো আরো বেশি গ্রহণযোগ্যতা পাবে যখন তুমি সবার সঙ্গে বিষয়গুলো শেয়ার করতে পারবে। যেমন আমরা আমরা আগে দেখেছি সবাই মিলে একসঙ্গে, পরিবারের সবাই মিলে একসঙ্গে সিনেমা দেখতে যাওয়া। এই যে মত বিনিময়, পারস্পরিক মত বিনিময়, ছবিটা কেমন হলো, ছবিটা কেমন দেখলাম, ছবি থেকে কি শিখলাম, যেমন পরিবার থেকে সবাই বলবে যে দেখেছো ছবিতে কি কি মানে ছবিতে কি কি শেখার জিনিস ছিল। এই যে এই একজনের সঙ্গে আরেকজনের ইন্টারাকশন, সেটা কিন্তু মোবাইলে কিংবা স্যাটেলাইটে বসে, টিভিতে বসে কিন্তু সেটা করা সম্ভব হয় না। যেটা আমরা চলচ্চিত্র বলো, সিনেমা হলে গিয়ে দেখে যেটা আনন্দ পেতাম, এখন কিন্তু সেটা আর সম্ভব হয় না। এখন ব্যক্তিগতভাবে নিজেরাই নিজেদের বিনোদন নিচ্ছি। সেই বিনোদনটা আসলে কতটুকু একটা শিশুর জন্য আ প্রযোজ্য সেটাও দেখতে হবে। তো এই বিষয়গুলোর ব্যাপারে আসলে সরকারের আরো বেশি, আমি মনে করি, কর্মসূচি, আরো ব্যাপক কর্মসূচি গ্রহণ করা উচিত, যে পরিবার ভিত্তিক বিনোদন, শিশুর বিনোদন প্রয়োগটাই বেশি মানে গ্রহণযোগ্যতা লাভ করবে। কেননা পরিবারের মাধ্যমে একটা শিশু যখন বিভিন্ন চাহিদা পূরণের পূরণ করতে মানে সম্ভব, পূরণের জন্য প্রয়োজন বিনোদন। সেই বিনোদনটা তোমার ওই নিজের মতো করে বিনোদন না, প্রত্যেকটা বিনোদনই হবে পরিবার কিংবা সমাজ কর্তৃক। অর্থাৎ আমরা যেটা সমাজে পজিটিভলি যেটা দেখছি, সেই পজিটিভ দিকগুলোই যেন আমরা গ্রহণ করি, নেগেটিভটা বর্জন করি। এই জাতীয় বিষয়গুলোর ব্যাপারে সমাজ এবং রাষ্ট্র যেন আরো বেশি মানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এটা আসলে আমাদের সবার একটা দাবি থাকবে দেশ এবং সরকারের কাছে, যে আমরা একটা সুস্থ জাতি দেখতে চাই, সুস্থ সমাজ দেখতে চাই, সুস্থ পরিবার দেখতে চাই। তো সেক্ষেত্রে আমরা আজকে মৌলিক চাহিদার উপরে তোমাদের যে ক্লাসটা নিলাম, এই প্রত্যেকটা মৌলিক চাহিদাই কিন্তু একটা মানুষের মৌলিক বিকাশ লাভের ক্ষেত্রে, সেটা শারীরিক হোক এবং মানসিক হোক, অবশ্যই পূরণীয় এবং মানে প্রয়োগযোগ্যভাবে পূরণীয়। অর্থাৎ তুমি কিভাবে গ্রহণ করছো এটাও কিন্তু তার একটা সমাজ কর্তৃক এবং সাংবিধানিকভাবে নির্ধারণ করা প্রয়োজন। তো আমরা তোমাদেরকে এই মৌলিক ধারণার উপরে, মৌলিক মানবিক চাহিদার উপরে যে ধারণাগুলো দিলাম, এই ক্লাসটা আমরা ডিটেইলে নিব আরো সামনের ক্লাসগুলোতে। তোমরা আশা করি সামনের ক্লাসে আমাদের সঙ্গে থাকবে এবং ক্লাসগুলো উপভোগ করবে। শুধুমাত্র পড়া না, আমরা আসলে প্রত্যেকটা বিষয়ে তোমাদের সঙ্গে আরো বেশি সুবিধা হতো সরাসরি যদি আমরা জুম ক্লাস কিংবা মেসেঞ্জারের মাধ্যমে ক্লাস নিলে তোমাদের সঙ্গে আমাদের একটা সরাসরি ইন্টারাকশন হতো, এবং ইন্টারাকশনটা হলে তোমাদের কি জানার প্রয়োজন, তোমরা কি জানতে চাও আমাদের কাছে, তোমরা কোথায় ঠেকছো, তোমরা কোন বিষয়টা মানে পারছো না, এই বিষয়গুলো সরাসরি যোগাযোগের মাধ্যমে যদি করা সম্ভব হতো, তাহলে আমি মনে করি তোমরা ক্লাসটা আরো বেশি ট্রুথফুল হতো। তো আশা করছি তোমরা প্রত্যেকটা ক্লাসই তোমরা ফলো করবে, এবং যতটুকুই করো না কেন আমি মনে করব মানে ততটুকুই তোমার জন্য উপকৃত, তুমি এই ক্লাস থেকে উপকৃত হবে। তো সেক্ষেত্রে আমরা আজকের মতো এই ক্লাসে এখানেই সমাপ্তি টানছি। তোমরা মৌলিক মানবিক চাহিদার উপরে এই ক্লাসটা তোমরা সামনের ক্লাসের জন্য আমি গাইড ক্লাস হিসেবে নিবে। তোমরা সামনে গাইড ক্লাস সামনের ক্লাসে যে মানে টপিকসগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো মৌলিক মানবিক চাহিদা নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে
সেগুলো আরো ডিটেল আলোচনা করব। সেক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত আমাদের মৌলিক মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে এবং কি কি অন্তরায় আছে মৌলিক মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে। তো তোমরা সবাই ভালো থাকো। সামনের ক্লাসে আবার দেখা হবে।